পরিকল্পিতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে, নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএডিএ সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়, সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল, তাদের একটা দাবি, এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকেও জাতিসংঘের মিশনে পাঠানো হোক, এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছা করলে যা কিছু করতে পারে না। 17 এবং 18 ডিসেম্বর এই দিনের যে কোনো একদিন ফজলানুর তাপসের বাসায় একটা মিটিং করে। এর মধ্যে হাবিলদার মনির, সিপাহী সাবাব, সিপাহী মনির ছিল, এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরাব আলী, অবসরপ্রাপ্ত একটি দল সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয়, এবং তারপরে বলে যে স্যার আপনাকে জিতিয়ে দেব, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন, সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরা এগুলো লিখিত দিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তারপরে 28শে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতনামা কিছু বেসামরিক ব্যক্তিবর্গ, যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই, তারা সেখানে একটা মিটিং করে, এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। এরপরে নির্বাচনের পরে 2-3 দিন পরে সেইখানের নির্বাচনে অফিসে মানে ফজলানুর তাপসের, তিনি তখন এমপি হয়ে গিয়েছেন, অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায়, ওখানে নির্বাচন অফিস ছিল, সেইখানে ফজলানুর তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার পুনরুত্থাপন করে। ফেব্রুয়ারি 3 তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিলদার মনির সহ আরও বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায়, এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআরের ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেক এর সাথে জড়িত ছিল অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও। তারা বলতে থাকে যে দেখো, আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উপরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, করতে না পারলে তোমরা বাড়িটার এগুলো কিছু করতে পারবে না, আর যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করবে। এইখানে মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন। 18 ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল, এইখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল। তারপরে 21 ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায়, আরএসইউ কর্তৃক উদ্ধার হয়, এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়। তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে হতো মানে পরিকল্পিত, সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না, তার ছেলে ঢাকা কলেজে পড়তো,
ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। যা ঘটনা ঘটার 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যায়, কি কলেজ থেকে খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গেছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য, মানে যাকে হত্যা করা হয় একদম 26শে ফেব্রুয়ারির ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেয়, তার মোবাইল করে সেখানে লেখা ছিল, তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে। 22শে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না। আমার 37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত, সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার গার্ডে থাকবে। তারপরে 23শে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি নাই, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24শে ফেব্রুয়ারি তো প্যারেড হয়, প্যারেড যা হওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রীদের বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান শেষে চলে যান। তারপরে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দেওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেন নাই। তাহলে আমরা কি করব? এটা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই? তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল, এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত, তখন তারা ওইখানে কোনো আলোচনা করা যাবে এটা উচিত মনে করে নেই, তারা এখান থেকে চলে যায়। তারা বিডিআর গেটের বাইরে গিয়ে, দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে 200 গজ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল, যেটা সিপাহী জাকিরের, সেটা ভাড়া দেওয়া ছিল, সেখানে গিয়ে তারা একটা মিটিং করে, প্রায় 1 ঘন্টার মতো একটা মিটিং। সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয়, ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হবে এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য। সিপাহী মাইন ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজিকে জিম্মি করবে সিপাহী কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে। তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তি মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহী মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহী কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়। গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য, তারা একযোগে, মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। তো এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারি না। কে বলেছে যে বাড়িতে ভিতর থেকে একটা শব্দ হয়, জাগো অথবা ভাগো। এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যায়, শুধুমাত্র বিডিআরের সিনিয়র জেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যান। মানে রিলিজিয়াস টিচার মানে যারা কোরআন পড়বে তাদের করে চলে যাওয়ার পরে মানে তখন ডিজে হতভম্ব হয়ে, ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে 1-2 যে সৈনিক মানে সিপাহী মাইন যে বেহুশের মতো পড়েছিল, তার যে অস্ত্রটা ছিল সে অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরতে ছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে। তখন ডিজি বলছে
যে ডোন্ট শুট, তুমি গুলি করবা না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও ওইখানে উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেনা প্রধানকে টেলিফোন করছেন। সবাই আশ্বাস দিয়ে আসবে, কিন্তু কেউ আসে না। তারপরে ডিএমও, ডাইরেক্টর মিলিটারি অপারেশন, ব্রিগেডিয়ার জিয়া আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা 2টা ব্যাটালিয়ন পাঠিয়েছি। 10:30টার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে, যারা স্টেজের ভিতরে অফিসাররা ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে বলে। ওনারা যখন বাইরে আসে দেখে যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা, এগুলো হচ্ছে ফ্ল্যাগের কাপড়, লাল নীল হলুদ কাপড়, এবং হাতে সবার রাইফেল। তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো, তোমরা র্যাঙ্ক খুলো, তোমরা এক লাইনে দাঁড়াও, তোমরা শুয়ে পড়ো। এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজিকে বললেন স্যার আপনারা চলে যান। ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলের বাইরে পা রাখলেন, সাথে সাথে একসাথে 4 জন গুলি করা, এবং একসাথে 4 জন। এই 4 জনের মধ্যে আমরা 2 জনের নাম খুঁজে পেয়েছি। সেই 2 জন হচ্ছে সিপাহী মুহিত, সিপাহী সেকান্দর। আর 2 জনের নাম আমরা বের করতে পারি নাই। এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাহী সেকান্দর, এবং তখনই ওনারা ওইখানে মারা যান। এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন, তারই একজন ব্রিগেডিয়ার ফিরোজ অন্য জায়গা থেকে। তখন ওই মোবাইলটা, কর্নেল এলাহির মোবাইলটা ওর কাছে ছিল না, মোবাইল সবারগুলো কেড়ে নিয়েছে। মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে। সৈনিকটা রিসিভ বাটনের মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়ে দেয়। তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন। তখন সে বলছিল যে মানে ওই গুলির অর্ডার হচ্ছে, ডিডিজি মারা গেছে, সাবাস, এই সমস্ত কথাবার্তা, আরও খুন হবে, এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন। তারপরে আরও অন্যান্য কিলিং হয়। এই কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তারও পিছনে একটা রান্না করার ছিল, যেহেতু দরবার অনেক অনুষ্ঠান হতো, ডেকচি ছিল, বড় বড় ডেকচি, কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়েছিল। 12:30টার দিকে এখানে 2 জন সৈনিক প্রবেশ করে, তারা ডেকচির আড়ালে 3 জন অফিসারকে দেখতে পায়। এর মধ্যে হচ্ছে যে কর্নেল রেজা, কর্নেল আরেফিন এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। এই 3 জনকে সেখানে গুলি করে, আর 2 জন খুঁজে পায়নি। এটা হচ্ছে যে কর্নেল আফতাব আর হচ্ছে মেজর ইকবাল। এদের মধ্যে একজন বেঁচে যায়, আরেকজন রাত্রেবেলা নিহত হয়। তো যাই হোক, এরপরে লুটতরাজ হয়, বিভিন্ন ঘটনা ঘটে, যেটা মানে আপনারা সবাই জানেন। তো আমি আর এগুলো নিয়ে বলতে চাই না। এরপরে আলাপ আলোচনার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়, এর সাথে তারা মিটিং করে। তারপরে সাহারা খাতুন, হ্যাঁ, ওই যে ওখানে জাহাঙ্গীর নানক, তাপস, তারপরে আজম, ওয়ারশেদ হোসেন বেলাল, এবং হচ্ছে রেজা, এমপি রেজা, জাতীয় পার্টি, ওনারা সেইখানে গিয়ে আলোচনা করার করেন, তাদেরকে ডাকেন। তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবি দেওয়া পূরণ হবে। তারপরে তাদেরকে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রীর সাময়িক বাসভবন যমুনাতে নিয়ে যান। হ্যাঁ, এরপরে মানে ওই দিন শেষ হয়ে যায়, কিন্তু সেনাবাহিনী গিয়েছিল, ট্যাঙ্ক মুভ করেছিল, এপিসি মুভ করেছিল। আমাদের একটা ব্যাটালিয়ান ডেপ্লয়েড হয়েছিল। আমরা ডেপ্লয় 2 ভাবে হই, একটা হচ্ছে যে শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই, আরেকটা হচ্ছে যে মানে বুলেটের এগেনস্টে গিয়ে, এনিমির এগেনস্টে গিয়ে। তো 2nd বেঙ্গল সেরকম ব্যাটালিয়ান, তারা যারা যুদ্ধে ছিল, জেনারেল শফিউল্লাহর ব্যাটালিয়ান, তারা পিলখানার চারিদিকে গিয়ে গুলির এগেনস্টে তারা পজিশন নেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবাহনী মাঠে নিয়ে আসা, এবং এখানে 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডারও গিয়েছিলেন, তার 2টা ব্যাটালিয়ান গিয়েছিল, অন্যান্য ব্রিগেড থেকে গিয়েছিল, কমান্ডো গিয়েছিল,
কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি এবং বলছে যে উপরের একটা নির্দেশ। আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এখনো খুঁজে পাইনি। কোনো কিছু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, কিন্তু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, বাংলাদেশে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমিও একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, কিন্তু আমাকেও শুনতে হয়েছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। তারপরে 26শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয় যে অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত হয় এটা হচ্ছে 2টার সময়, কিন্তু অ্যাটাক করবে হচ্ছে 3:30টায়। কিন্তু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যেন এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, এখন যেন অ্যাটাক না করা হয়। তো শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা হয়। এরপরে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিডিআর বিদ্রোহের আস্তে আস্তে পরিসমাপ্তি ঘটে, শান্ত হয়ে আসে। তারপরে আমাদের লোকজন যখন যায় সেখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে। তা আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন, অনেক কিছু জানেন না। আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আলোচনায়, যা আমাদের কোর্ট ইনকোয়ারিতে এসেছে। আমরা এগুলা অধিকতর তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি না। প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্যান্ট কর্নেল শামস একজন অফিসার ছিলেন, যিনি 44 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন, যে ব্যাটালিয়নটা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই অফিসারটা হচ্ছে যে 14 লং কোর্সের অফিসার। এবং কাকতালীয় সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায়নি। দ্বিতীয় হচ্ছে 14 লং কোর্সে কোনো অফিসার মারা যায়নি। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম। কিন্তু সকলেই তাদের ইউনিটে গিয়েছিল, কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি, সে ব্যাটালিয়নে যায়নি। সে একজন ডিএডির বাসায় বা একজন বিডিআরের সদস্যের বাসায় সে আত্মগোপন করে, তাকে নিয়ে যায়, তাকে তার 2জন জেসিও তাকে ধরে নিয়ে যায়। এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা, সেই বাসায় সে ছিল পুরা ঘটনার সময়, সে ওইখানে উপস্থিত ছিল। সে কোর্ট ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল। একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে, কিন্তু তাকে খুঁজে পায় না, সে খাটের তলে ছিল। কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তাকে লুকাতে দেখেন নাই, তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন। তার কিন্তু এসএসএফে পোস্টিং হওয়া ছিল, কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এসএসএফে জয়েন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি। তিনি ছিলেন সেই বিডিআরের প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার। আবার একই ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা। তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অন্য অফিসার থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা 2টা টাস্কিং করি না, এটা আমাদের নিয়ম। আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিয়েছে আরেকজনকে দায়িত্ব দিই। একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রীর ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন, আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলেন, কেন? এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাই না। এরপরে হচ্ছে সে যার সাথে তার আমরা টেলিফোন লগ বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির ড্রাইভারের আমরা লগ টেলিফোন লগ চেক করে দেখেছি। একবার কল রিসিভ করেছে এই টাওয়ার থেকে, একবার কল রিসিভ করেছে ওই টাওয়ার থেকে। এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তারপর দেখলাম যে নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার, বা যে বাসা ছিল ওই বাসা থেকে। তো কিন্তু এগুলো সে আমাদেরকে কিছুই বলেনি। এবং
সে তাকে পরবর্তীতে পিএমের অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা, ওই যে এমপি রেজা, উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান। তো নিয়ে গিয়ে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন। আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হলো। আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি, আমি মুভ করার সময় পাচ্ছি না, কেউ আমাকে রিলিজ করছে না, কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই, নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনানিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করব। কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফে জয়েন করেন এবং তিনি একাধিকবার কিন্তু ডিজি এসএসএফের সাথে যোগাযোগও করেন। তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এসএসএফে গেলে কেন, তুমি তো জানো, বলে স্যার আমাকে ডিজি এসএসএফ বলেছে। আমি যে ডিজি এসএসএফ বলো, তুমি যদি সেনা সদর স্টেশন হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতা, সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেতা, তাহলে তো মানে রুল ভঙ্গ হতো না। আচ্ছা, এখন তার অন্য একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি মিরসরাই বাড়ি, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তার বোনের ছেলে মেজর জাহিদি। এইটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে। তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন, জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন। তিনিও সেইখানে একটা ওই ঘটনার যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায়, তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। হ্যাঁ, তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মানে যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া হয়, সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, কর্নেল শামস অনেক লম্বা, সে বোরকা পরেও কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়ার, হ্যাঁ, কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে প্ল্যান পরিত্যাগ করে। এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয়, আমাকে ডিজি এসএসএফ অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না দিই। আমি বললাম যে ভাই, সে আমার অফিসার না, আর আমি এই কোড অফ ইনকোয়ারি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না। এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে, সেইবার সে প্রমোশন পায় নাই। পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয়, তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন। ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009-এর আগে এইভাবে হয়নি। তারা একটা দানব তৈরি করেছে। সেই ডিজিএফআই সেই সময় 9:25 প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটার দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায়। সেই সময় সেইখানে বসা ছিল র্যাব 2-এর কর্নেল শামসুজ্জামান সিও। হ্যাঁ, তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র্যাবের সদস্য ছিল, এসএমজি লোড করা, এবং তিনি আবার অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয়, যেহেতু গুলজারও র্যাবে ছিল, শামসুজ্জামানও র্যাবে ছিল, গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে। সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক দেয়। সে 5 নম্বর গেটে গেছে, যাওয়ার পরে যে ঢুকতে যাবে
এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন, সে একজাক্ট ফিগারটা বলতে পারে নাই। বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে, তাদের সবার হাতে ছিল SMG এবং র্যাব কিন্তু অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজানুর, র্যাবে পোস্টিং ছিল, তিনি করেন, বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছি। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করেন। তারপরে এরপরে যখন জামান মানে তারপরে তৈরি হচ্ছিল কর্নেল গুলজারের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করেন যে না, আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান, তিনি আইজিপি হন এবং আইজিপির টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর তো আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার ছিল, যে তথ্য ছিল ডিজিএফআইয়ের কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য বিডিআরের ওইখানে কর্মরত ছিল জানে, তাদেরকে কটুবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করে। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডের থেকে কেবল মেজর জেনারেল হয়েছেন, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কটুবিনকারীতে স্টেটমেন্ট দিতে যাবে না। তো জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন না, জেনারেল জাহাঙ্গীর জেনারেল ইয়েকে বলেন, মোল্লা ফজলে আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ও এগুলো কোঅর্ডিনেট করছে। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআইয়ের স্টেটমেন্ট চেয়েছিল। আমরা জি স্যার চেয়েছি। বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমি বললাম স্যার কেন দিবে না স্যার, আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশান নেই। তো আর এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নেই, তো এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি, অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা। এবং আমি যেটা শুনেছি, ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে, তাদের অনেকের কাছে ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে। সেই পিডিআরে ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যালসের, তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো যে স্যার বলে তোমরা বেশি কথা বলো, এত কিছু হচ্ছে না, সে বললো স্যার আমি এখানে দেখতেছি, মনিটর করতেছি। বলে না ঠিক আছে, এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কটুবিনকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয়ই নাই, তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয় এবং তার কোনো ফেয়ারওয়েলও দেওয়া হয়। সবার নামগুলো বল, আমি সবগুলো বলছি, আমি বলে আপনার আচ্ছা আমি তাড়াতাড়ি বলেছি। এনএসআই থেকে আমরা কোনো সাপোর্ট পাই নাই। সুবেদার তোরাবালি, আচ্ছা সুবেদার তোরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার, উনি অবসরপ্রাপ্ত। তিনি একটু বলে বিষয়টা নিজেদের মধ্যে কথা বলেন না, নিজেদের মধ্যে কথা বলেন। বিষয়টা অত্যন্ত জরুরি, এটা ডিটেলস আপনাকে বলতে হবে। আপনাদের যাদের কাছ থেকে আপনারা যেতে পারেন, বিকজ আজকে উনি একটা সুযোগ পেয়েছেন, ওনাকে বলতে দেন পুরোটা। আচ্ছা ওকে, সুবেদার তোরাবালি ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, ওখানকার একজন আওয়ামী লীগ নেতা। তিনি
তিনি অর্গানাইজার একটা কারিগর ছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন। 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। 1টার পরে 1টা থেকে 1:20-এর মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। কাকে পাশের দেশটা বলেন, পাশের দেশে আমাদের একটাই আছে, নাম বলেন। আর মিয়ানমার না, ইন্ডিয়া ইন্ডিয়া ভারত। ইন্ডিয়া ভারত নামগুলো বলে দেন, স্যার, একটু আচ্ছা, বলতে চান। তারপরে ব্যারিস্টার ফজলেনুর তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজখবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন, এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের পটুইনকের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলম আরা গিনি, এমপি রেজা, ওয়ারশেদ হোসেন বেলাল, হাসানুল হক নূর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, এনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআরের সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে? কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কিত এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, আনসারে একটা বিদ্রোহ হয়েছিল, সম্ভবত 91 এই সময়, কোনো একটা সময়। সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য, তো নেগোশিয়েট করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে তিনি সেনাপ্রধান হয়েছিলেন, জেনারেল মাহবুবুর রহমান। হ্যাঁ, তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন, তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন, তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয়। তাহলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না? কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না? আচ্ছা, তারপর হচ্ছে যে জেনারেল আজিজ, যিনি সেনাপ্রধান হয়েছেন, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল ধুলায় লুণ্ঠিত করেছেন। 18 সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছে। তিনি আর্মির হেডকোয়ার্টারে তখন কর্মরত ছিলেন। তাকে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, এটা আমরা কনফার্ম করতে পারি না, অনেকেই আমাকে বলেছেন। তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন। পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়নে এবং পিলখানার সিকিউরিটি। কেন, আর কোনো অফিসার ছিল না? উনি আর্টিলারি অফিসার। আমি আর্টিলারি অফিসার বলে ইয়ে করছি না, আর্টিলারি অফিসার সেনাপ্রধান হয়েছে, কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ছিল, এই 46 ব্রিগেডে 9 ডিভিশন ছিল। সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং ওইখানেই থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয়। আপনি আরেকটা জিনিস স্মরণ করে দেও, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে, সেই প্রমোশন বোর্ডে আমি ছিলাম, তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে। যে এরকম তো একটা অফিসারকে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা। ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ার্দী, পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন, উনি তখন এনডিসি করছিলেন। তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন না। তিনি কি কারণে যমুনাতে চলে যান, সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না, হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো, তোমাদের ইয়ে করা হবে। তারপরে উনি তাদেরকে ইয়ে করেন, ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন, তিনি একই কথা বলেন, না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে। তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন? তারপরে মোল্লা ফজল আকবরের কথা বলেছি, যেটা জিজি ভাই ছিলেন, তিনি ওই
আমি শুনেছি জেনারেল তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা কর্ডন করেছিল তাদেরকে উইথড্র করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য, আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই। কেন তাদেরকে সেখান থেকে উইথড্র করে নিয়ে আসা হলো? কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ জায়গা যারা ভেগে যাচ্ছিল, কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না, কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল? তা আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত, তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাব নাকি? এরপরে হচ্ছে মেজর জেনারেল মঈনুল হাসান, যিনি দিদি বিডিআর হন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র, তিনি অতিক্রান্ত হন, মানে তিনি প্রমোশন পান নাই। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এএফডব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে। তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি জিয়াউর রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন, পরবর্তীতে তিনি খালাস পান। অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন, বন্দী ছিলেন। পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার। তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে। সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো। আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই। এটা এমন একটা সিচুয়েশন, আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্সের লোক পাঠাতে হবে, যিনি ডিভিশন কমান্ড করেছেন অথবা সেপারেট ফোর্স কমান্ড করেছেন। এইরকম অফিসার তো আমাদের অভাব ছিল না। হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মঈনকে প্রমোশন দিয়ে তাকে কেন ওইখানে পাঠানো হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল, আমরা তখনও তদন্ত শেষ করি না। এখানে অনেক আলামত ছিল, গ্রেনেড ছিল, মানুষের রক্তের দাগ ছিল, মানে গুলাগুলি ছিল ওইখানে। তিনি কয়েকদিনের মধ্যে, স্বল্পতম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান। এইখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। র্যাবের ডিজি আমি আগেই বলেছি, তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই। আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ, আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি, আইজি হন এবং অ্যারেস্ট আছে এখন। তিনি তখন তাকে তিনি হেল্প করেন, কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না। হ্যাঁ, আমরা জাতীয় পর্যায়ে দিই। তো আমরা বললাম যে কেন? এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা করছি। পরে যে না, আমাদেরকে সেই উপরের নির্দেশের কথাই বলা হলো। তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানুর, উনি সেই সময় কর্নেল রেজানুর ছিলেন, উনি র্যাবে ছিলেন। র্যাবে যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানুর, পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন। তারপরে হচ্ছে যে মুন্নি সাহা, সাংবাদিক আপনাদের জানেন, কেউ জানলো না, আমরা জানি না, মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করল এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওইখানে গুজব ছড়ানো হয়েছিল, সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন। এবং যার কারণে যে বিদ্রোহটা, যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং কেন উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন? কে তাকে এই খবরটা দিল যে পিলখানায় একটা গন্ডগোল হচ্ছে? আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলি। সাবের হোসেন চৌধুরীর ভাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি সবসময় ওনার সাথে কথাবার্তা হয়। তিনি আমাকে একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলির সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে, তিনি এটার সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফায়েল আহমেদ সাহেবকে টেলিফোন করেন, রাজনীতির তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ তখন বলে যে আমি তো যমুনায় আসছি, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। তো বলে যে ভাই, আমি এরকম একটা খবর শুনছি, ঘটনা কি সত্য? বলে আমি তো জানি না, আচ্ছা তুমি দাঁড়াও। তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান বিডিআর কি কোনো গোলাগুলি হয়েছে কি না। প্রধানমন্ত্রী তখন বলে না, কোনো গোলাগুলি হচ্ছে না। আচ্ছা, গোলাগুলি যদি না হয়ে থাকে, কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়াত দিলেন?
এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি। অ্যাম্বুলেন্স তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে যায়, কারা বের হয় সেটা জানি না। তারপরে প্লেনে করে, একটা প্লেনে করে নাকি কেউ একটা গ্রুপ দুবাই চলে যায়, বিশেষ করে খুনি গ্রুপ। হ্যাঁ, এটা আমি জেনারেল এরশাদ সাহেবও আমাকে কনফার্ম করেছেন। উনি একসময় রাষ্ট্রপতি ছিলেন, উনি নিশ্চয় আমার চেয়ে খবর, এবং ওনার যেহেতু ভাগ্নে মারা গিয়েছেন সেই জন্য উনি আমাদের চেয়ে খবর বেশি রাখেন। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস, ওইটা আপনাদের এখানে লেখা নেই, প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদন, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবনে। গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? কত তারিখে? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলে, আমি যমুনায় যাই নাই কখনো, যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্মে। এত তাড়াহুড়ার কী ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। এরপরে আমি আগেই বলেছি 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন, যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, ক্লাসমেট। আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে। তার সাথে আমার কোনো কথা হয় না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি তাদের পরিবারদেরকে কী মানে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শোনেন নাই, বলা হয়েছে। আমি বলছি একটু, আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুক্ত